তুমি কি কখনো এমন ঘরে থেকেছো যেখানে দরজা বন্ধ করলেই মনে হয় ভেতরে তুমি একা নও? আয়না, জানলা, এমনকি ছায়াটাও তোমার নিজের নয়। আজকের গল্পে এমন এক ঘরের কথা বলবো যার নাম শুনলে বুক কেঁপে ওঠে। 315 নম্বর ঘর। চারিদিক নিস্তব্ধ। একটা পুরনো সাদা কালো গাড়ি ধুলো উড়িয়ে একটা ফাঁকা মাঠে ঢোকে। সায়ন চক্রবর্তী, চোখে চশমা, হাতে স্লিম একটা নোটবুক, নেমে দাঁড়ায় গাড়ি থেকে। তার সামনে একটা প্রত্যক্ত ভবন, গ্লেনভেল রিহ্যাবিলিটেশন সেন্টার, মানসিক পুনর্বাসন কেন্দ্র। 1972 সালে বন্ধ হয়ে গিয়েছে। তবে আজ সে এখানে এসেছে কারণ তার নামে একটা রেফারেন্স লেটার গিয়েছে রিসার্চ ইনস্টিটিউটে, যা নাকি সায়ন নিজেরই সই করা, কিন্তু সে নিজে কখনো পাঠায়নি। ভবনের দরজা খুলতেই ভেতর থেকে ধুলো উড়ে এলো। সায়ন টর্চ জেলে ধীরে ধীরে এগোয়। ছাদে ফাটল, দেয়ালে ফাঙ্গাস, জানলার কাছে আঁচড়ের দাগ, আর একটানা আওয়াজ। দূরে কোথাও যেন কেউ ফিসফিস করে বলছে 315, 315। ভবনের রিসেপশনের টেবিলে একটা পুরনো রেজিস্টার পায় সায়ন। সাদা পাতায় লেখা পুরনো রোগীদের নাম, বয়স আর রুম নাম্বার। হঠাৎ তার চোখ আটকায় এক নামের ওপর, রুম 315, নাম সায়ন চক্রবর্তী। Thus ongoing observation. Remark claims this is not him, shows extreme dissociation. সায়ন থমকে দাঁড়ায়। তার নাম? তবে তার মতো আরও কেউ আছে এখানে, নাকি সেই? সায়ন নোটবুকে লেখে পসিবল আইডেন্টিটি ওভারল্যাপ, হলমিনেশন, ওল্ড কেস, অথবা কিছু নয়, শুধু কাকতালীয়। তার কলম থেকে যায়। হঠাৎ দেয়ালের দিকে তাকায়। সেখানে একটা ছায়া দেখা যায়, তার মতোই চেহারা, কিন্তু মুখে চোখ নেই, আর হাতের আঙুলে লেখা, তুই তো আমার ঘর নিচ্ছিস। ভবনের ভেতরে ঘোরাঘুরি করতে সায়ন দেখতে পেল নম্বরগুলো একটার পর একটা কাটা পড়েছে। 308, 309, 310, আরও। তারপর কিছুটা ফাঁকা, একটা ধুলো জমা করিডোর, যার শেষে একটা লোহার দরজা। কাপা হাতে টর্চের আলো ফেলে দেখে রুম নাম্বার 315। দরজাটা ঠেলে খোলার সময় একটা শব্দ হয়, চটাক। ভেতরটা অন্ধকার, যেন আলোর থেকেও ভারী। ঘরের ভেতর একটাই খাট, একটা চেয়ার, আর দেওয়ালে একটা আয়না, পুরনো মরিচে ধরা ফ্রেম, কিন্তু কাঁচটা অদ্ভুতভাবে চকচকে। আর এক কোণে কিছু লেখা আছে। সায়ন টর্চ ফেলে পড়ে, আমি ছিলাম না, আমি নেই, তবু আছি। ঘরের ঠিক মাঝখানে একটা নোটবুক রাখা, ধুলো সরিয়ে লেখাটা পড়ে, আমি সায়ন চক্রবর্তী, আমি এই ঘরে 3 দিন ছিলাম। এখন আমি আয়নার পেছনে। আমার চেহারা নিয়ে অন্য কেউ বেঁচে আছে। আমার মনে পড়ছে না আমি ও, নাকি আমি নিজেই হয়ে গেছি। সায়নের শরীরে ঠান্ডা ঘাম জমে। সে নোটবুক বন্ধ করতে চায়, কিন্তু খেয়াল করে পাতার নিচে কিছু আঁকা আছে। একটা চোখ, যার পাতা বন্ধ, কিন্তু তবু যেন তাকিয়ে আছে। রাত 3:15। সায়ন ঘুমোতে পারছে না। হঠাৎ একটা শব্দ ঘুম ভাঙে, টিক টিক টিক।
ঘড়ির কাঁটা 3:15-তে দাঁড়িয়ে গেছে, আর আয়নার কাঁচের মধ্যে দাঁড়িয়ে আছে একটা ছায়া, কিন্তু মুখ নেই। মুখের জায়গা গর্ত। হাত উঁচু করে কাঁচে আঙুল বোলাচ্ছে, লিখছে, তুই কে বল। সায়ন উঠে গিয়ে কাঁচে হাত ছোঁয়ায়, কিন্তু কাঁচ বরফের মতো ঠান্ডা। আর সে বুঝতে পারে তার প্রতিফলন কিছুটা সরে গিয়েছে। সে যেন খানিকটা পিছনে দাঁড়িয়ে আর একটু হাসছে। পরের দিন সকালে ঘুম ভেঙে সায়ন নোট করে, নিশ্চয়ই হ্যালুসিনেশন, ঘুমের ঘরে মানসিক ক্লান্তি। কিন্তু আয়নায় সে দেখে গালের পাশে একটা কাটা দাগ, যেটা আগের রাতে ছিল না। আর খেয়াল করে ঘরের দেয়ালে নতুন কিছু লেখা, আমি চাইনি তুই আসিস, কিন্তু তুই আসলি মানে আমি বের হতে পারবো। রাতের দিকে আবার রিসেপশনের দিকে যায়, পুরনো রেজিস্টার ঘাটে। হঠাৎ চোখ আটকায় রুম 315, সায়ন চ্যাটার্জি। আনরেসপন্সিবল সাইলেন্স সিন্স 40। চ্যাটার্জি? তার তো পদবী চক্রবর্তী। কিন্তু পেছন থেকে আওয়াজ এলো, তুই ভুল বলছিস, তুই তো আমার পরিচয় নিয়েছিস। সে ঘুরে দাঁড়ায়, দেখে কেউ নেই। ঘরে ফিরে সে আয়নার সামনে দাঁড়ায়, নিজেকে দেখে। চোখ ভারী, মুখ একটু বদলে গিয়েছে মনে হচ্ছে। সে জিজ্ঞাসা করে আয়নায়, আমি কে? কিন্তু প্রতিফলন চুপ থাকে। হঠাৎ কাঁচের ভেতর থেকে একটা ঠান্ডা কণ্ঠ ভেসে আসে, তুই আমি তুই। তবে এখন যার মুখ আছে সে বাঁচে, আর যার মুখ নেই সে আয়নায় আটকে যায়। সায়ন জানে যে এই ঘর এখন একটি পুরনো কক্ষ না। এই ঘর কারো পরিচয় বদলে দেয়। আর যেই আয়নাটা দেয়ালে আটকে আছে সেটা একটা দরজা, একটা মৌখিক অস্তিত্ব অপেক্ষা করে সেখানে। তার যে শুধু মুক্তি চায়, আর মুক্তির মানে হলো তোর মুখটা ছিনিয়ে নেবে। পরের দিন সায়নের ঘুম ভাঙে এক ভয়ঙ্কর অনুভব নিয়ে। চোখ খোলার আগেই শুনতে পাচ্ছিল গলায় গলায় ভেসে আসা ফিসফিস, তুই নাম ভুলে গেছিস না? তোর মুখ আমার ছিল এক সময়। তুই কি জানিস কে কাকে বদলাচ্ছে? সে লাফিয়ে উঠে বসে। ঘর ফাঁকা। ঘড়ি আবার 3:15-তে থেমে গিয়েছে। আয়নায় চোখ পড়ে। এবার তার প্রতিবিম্ব সম্পূর্ণ আলাদা। মুখটা যেন একটু আলাদা, মুখটা যেন অন্যরকম। সে সামনে গিয়ে নিজেকে জোরে বলে, আমি সায়ন চক্রবর্তী। আমি 315 নম্বর ঘরে এসেছি রিসার্চের কাছে। আমার মুখ, আমার পরিচয়, আমার স্মৃতি সব আমার। আয়নার সায়ন হঠাৎ ফিসফিস করে বলে, তুই জোরে বললেই কি সব সত্যি হয়ে যায়? নোটবুকের পাতা খুলতেই সায়নের চোখ আটকে যায়। আগে যেখানে সে লিখেছিল এখন লেখা, তুই শুধু ভাবছিস তুই লিখছিস, আসলে আমি লিখি। তুই শুধু মুখ ধার নিয়েছিস, এখন সময় এসেছে ফিরিয়ে দেওয়ার। আর পাতা নিচে একটাই আঁকা, একটা মুখ, যার জায়গায় গভীর গর্ত। সায়নের মাথায় ভেসে ওঠে স্মৃতির ঝাপটা। সে যেন নিজেকে দেখতে পায় 20 বছর আগে, একটা বিছানায় শুয়ে কাঁদছে, মুখে চাদর ঢাকা, পাশে মা চিৎকার করছে, এই ঘরে আর কোনো বাচ্চা ঢুকবে না, এই ঘর মানুষ খায়। সায়ন নামে ওই ছেলেটা মুখটাই তো বদলে গিয়েছে। আমার ছেলেকে চিনতে পারছি না।
সে এক লাফে ঘুম ভাঙে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। ঘরে জানলা নেই, আলো ঢুকছে না। আর আয়নার কাছে কাঁচের ওপাশ থেকে দাঁড়িয়ে আছে, মুখ নেই এমন কেউ, কিন্তু হাত তুলছে। হাতের তালুতে লেখা গিভ ইট ব্যাক। সে আয়নার দিকে তাকিয়ে ফিসফিস করে, তুই কে? আমি কি তোকে চিনতাম? আমার মুখ তুই কবে নিলি? আয়নার ভেতরের ছায়াটা এবার জবাব দেয়, আমি তুই। তুই জাগিস, আমি ঘুমাই। তুই খাস, আমি ক্ষুধার্ত থাকি। তুই মানুষ, আর আমি মুখ। তুই যা, আমি তা হতে চাই। সায়ন এবার জানে সে ঘর ছেড়ে যেতে পারবে না, যতদিন না আয়নায় আটকে থাকা ওই ছায়াটা মুখ পায়। সে বেরোতে পারবে না। রাত গভীর। সায়ন খাটে বসে আয়নার দিকে তাকিয়ে নোটবুকে সে শেষ বাক্য লেখে, যদি আমি বের না হতে পারি আর কেউ যদি এই ঘরে ঢোকে, বলিস আয়নার দিকে না তাকায়, কারণ তাকে আর ফিরে যেতে হবে না। তখন আয়নার পেছনের ছায়াটা তুই হবি। আর আলো বন্ধ হয়ে যায়, আর আয়নার কাছে শেষবার দেখা যায় সায়নের মুখের জায়গায় গর্ত, আর মুখটা এখন কাঁচের বাইরে হাসছে। সায়ন আয়নার দিকে তাকিয়ে বসে, কিন্তু তার মাথায় এখন একটাই চিন্তা, এখান থেকে বেরোতে হলে ঘরের ইতিহাস জানতে হবে। নোটবুক ঘাঁটতে ঘাঁটতে খাটের নিচে একটা লোহার বাক্স পায়। তালা ভাঙতেই ধুলো উড়ে যায়। ভেতরে পুরনো কাগজ, ফাইল আর কয়েকটা সাদা কালো ছবি। সবচেয়ে উপরে লেখা বেলভিউ মানসিক চিকিৎসালয়, কক্ষ নম্বর 315, 1947 থেকে 1962, গোপন রেকর্ড। একটার পর একটা ছবি দেখে সায়নের বুক ধকধক করতে থাকে। প্রথম ছবিতে একজন রোগী দাঁড়িয়ে আছে আয়নার সামনে, কিন্তু ছবিতে শুধু তার শরীর, মুখ নেই, যেন কাগজ থেকে মুছে ফেলা হয়েছে। দ্বিতীয় ছবিতে একজন বৃদ্ধ নার্স, হাতে একটা আয়না, ক্যাপশনে লেখা সাবজেক্ট রিনা, 315 লকড, মাউথ মিসিং। শেষ ছবিতে একদম সামনের মতো দেখতে একজন পুরুষ, 1960 সালের তারিখে, পাশে হাতে লেখা দ্য লাস্ট ওয়ান হু একসেপ্ট উইথআউট আ ফেস। নথিতে যা লেখা ছিল 315 নম্বর ঘরের দেয়ালে স্থাপিত আয়নাটা আসলে এক ধরনের মুখের ফাঁদ। প্রথম রোগী অর্ণব সেন বলছিল, আয়নার ভেতরে একজন থাকে যে বেঁচে থাকার জন্য অন্যের মুখ ধার নেয়। মুখ একবার হারালে মানুষ বাঁচে, কিন্তু পরিচয় থাকে না। আর যার মুখ আয়নার ভেতরে চলে যায়, সে বাস্তব জগতে বের হতে পারে, কিন্তু ভেতরে থাকা মুখহীনকে সে তার জায়গা নিতে হয়। পড়তে পড়তেই হঠাৎ কানে আসে, তুই নথি পড়ে কি পাবি? তোর মুখ কি ফেরত আসবে? সায়ন তাকায়। আয়নার ভেতরের ছায়াটা একদম কাছাকাছি। এবার তার চেহারা সায়নের নিজের মুখের মতো, কিন্তু গলাটা অন্যরকম, গভীর, খালি, যেন গুহার ভেতর থেকে শব্দ আসছে, আমি বেরোতে চাই। তুই আমার জায়গায় আয়নার ভেতরে যা। ঘড়ির কাঁটা আবার 3:15 থেমে যায়। দেয়ালে কেঁপে উঠছে, কাছে ঢেউ উঠছে পানির মতো। সায়ন বুঝে যায়, যদি এখন পেছিয়ে যায় তাহলে সে চিরতরে এখানেই আটকে যাবে। সে ধীরে ধীরে আয়নার দিকে এগোয়।
কিন্তু হঠাৎ খেয়াল করে তার পিছনের দেয়ালটা পুরো রক্তে লেখা কিছু শব্দ। ইউ ক্যান অনলি অ্যাকসেপ্ট বাই গিভিং অ্যানাদার। আয়নার ভেতরে সায়ন হাসছে। কাঁচের ওপর হাত দিয়ে রাখতেই তার ত্বক যেন ভেতরের দিকে টেনে নেওয়া হচ্ছে। হঠাৎ সে থেমে যায়, চোখে এক অদ্ভুত ঝিলিক। সায়ন ধীরে ধীরে বলে, তুই মুখ চাইছিস তো? পেয়ে যাবি, কিন্তু সেটা আমার হবে না। আয়না অদ্ভুতভাবে কেঁপে ওঠে। তার ঘরের বাইরে করিডোরে পায়ের শব্দ শোনা যায়। কেউ আসছে, নতুন কেউ, নতুন মুখ। শহরের ভোর যেন আজ একটু ঠান্ডা, একটু অদ্ভুত নীরব। সায়ন জেগেছিল রাত 3টে থেকেই। ওর মাথায় এখন একটাই প্ল্যান, 315 নম্বর ঘরের অভিশাপ হলে তাকে এমন একজনকে আনতে হবে যে স্বেচ্ছায় ভেতরে যাবে। সে ভোরেই সায়ন ফোন করলো রুদ্রকে, পুরনো কলেজ বন্ধু আর এখন ফ্রিল্যান্সে ফটোগ্রাফার। রুদ্র এমন একজন যে পরিত্যক্ত জায়গায় ছবি তোলার কথা বললেই ক্যামেরা নিয়ে ছুটে আসবে। তোকে একটা জায়গা দেখাতে চাই, সায়ন বলল ফোনে। তুই ছবি তুলবি, আমি শুধু চাই তুই ওই আয়নার দিকে একবার তাকাস। রুদ্র হাসলো, তুই এখন এসব পুচুরো খেলা খেলিস নাকি? আচ্ছা, লোকেশন পাঠা। দুপুরের দিকে ওরা দুজনেই পৌঁছে গেল ওই ভাঙা হাসপাতালের গেটের সামনে। ভেতরে ঢোকার সময় রুদ্র সায়নের মুখের দিকে তাকিয়ে বলল, শোন, তোর চেহারা যেন কেমন হয়ে গিয়েছে, তুই ঠিক আছিস তো? সায়ন কোনো উত্তর দিল না, শুধু ঠোঁটের কোণে একটি বাঁকা হাসি খেলল। 315 নম্বর ঘরে ঢুকতেই রুদ্রের কাঁধে গা ছমছম ঠান্ডা হয়ে গেল। ঘরে মাঝখানে সেই পুরনো কাঠের ফ্রেমের বাঁধানো বড় আয়নাটা দাঁড়িয়ে। আলো কম, কিন্তু আয়নার ভেতরে যেন একটু বেশি উজ্জ্বলতা রয়েছে, অস্বাভাবিক উজ্জ্বলতা। এটা তুই বলছিস? রুদ্র ক্যামেরা তুলল। সায়ন শান্ত স্বরে বলল, তুই ক্যামেরা নামা আর একবার নিজের চোখে ওইদিকে তাকিয়ে দেখ। রুদ্র তাকাতেই একটা শোঁ শোঁ শব্দ কানে ঢুকলো, যেন কারো শ্বাসের শব্দ, কিন্তু ঘরে তো কেউ নেই। তারা আয়নার ভেতর? না ওটা রুদ্র নিজেই? না কেউ যেন ঠিক ওর মতো, কিন্তু মুখটা একরকম অদ্ভুত বিকৃত হাসি। রুদ্র পিছিয়ে আসতে লাগলো, কিন্তু দেখলো সায়ন দরজার পাশে দাঁড়িয়ে। কোথায় যাচ্ছিস? খেলা তো এখন শুরু। আয়নার ভেতরে রুদ্র ঠোঁট নাড়ালো, কিন্তু কোনো শব্দ নেই। তবু ওর মনে হলো শব্দটা সরাসরি মাথায় এসে ঢুকছে। আমার সাথে চলে আয়। রুদ্র চিৎকার করে সায়নের দিকে তাকালো, কিন্তু সায়নের চোখে সেই পরিচয় বন্ধুর চাউনি নেই। আছে ঠান্ডা, শূন্য আর এক অদ্ভুত তৃপ্তি। হঠাৎ ঘরের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। রুদ্র দরজা পেটাচ্ছে, গলা ফাটিয়ে চিৎকার করছে, কিন্তু শব্দে যেন দেয়ালে গিয়ে মরে যাচ্ছে। আয়নার ভেতরে রুদ্র এখন ঠোঁট নাড়াচ্ছে, একবার একই রকম চিৎকার করছে, কিন্তু মুখে এক বিকৃত হাসি। সায়ন ধীরে ধীরে এগিয়ে এসে বলল, বুঝলি তো রুদ্র, এই আয়না মানুষকে গিলতে পারে, তবে শুধু তাদের যারা স্বেচ্ছায় তাকায়। আমি তোকে শুধু দরজা খুলে দিলাম। রুদ্র হাঁপাতে হাঁপাতে বলল, তুই কি পাগল হয়েছিস? এটা যদি অভিশপ্ত হয়, তুই আমাকে কেন আনলি? সায়ন চোখে তখন অদ্ভুত ঝলক, কারণ আমার ছায়াটা
এখন পুরোপুরি আলাদা হয়নি। আমি যতদিন না অন্য কাউকে ভেতরে দিই ততদিন আমি মুক্ত নেই। হঠাৎ ঘরের বাতি নিভে গেল। অন্ধকারে শুধু আয়নাটা জ্বলজ্বল করছে। রুদ্র দেখল আয়নার ভেতরে থাকা তার ডুপ্লিকেট হাত বাড়িয়ে ওর কাঁধে ধরে টানছে। না, ছাড় আমাকে। রুদ্র সায়নের দিকে হাত বাড়ালো, কিন্তু সায়ন পিছিয়ে গেল। ঠিক তখনই আয়নার ভেতরে এক কণ্ঠস্বর ভেসে এলো, কিন্তু যেটা রুদ্রের নয়, সায়নেরই। তুই ভাবলি আমি বাইরে দাঁড়িয়ে আছি? না রে, আসলে সায়ন তো অনেক আগেই ভেতরে বন্দি। বাইরে দাঁড়িয়ে আছে আমার প্রতিচ্ছবি। রুদ্রের চোখ ছানা ভরা। ধীরে ধীরে বুঝতে পারলো যেন লোকটা এতক্ষণ তাকে নিয়ে এসেছে সে সায়ন নয়, সে সেই আয়নার সায়ন। সে বছর আগে ভেতরে আটকে পড়েছিল আর বেরোবার জন্য শিকার চাইছিল। রুদ্রের শেষবার চেষ্টা করলো পালাতে, কিন্তু আয়নার হাত তাকে টেনে নিল ভেতরে। এক মুহূর্তে সব নিস্তব্ধ। আয়নার এখন শুধু সায়ন দাঁড়িয়ে আছে, কিন্তু কোন সায়ন? বাইরেরটা না ভেতরেরটা? তার মুখে ঠান্ডা হাসি। একটা জায়গা খালি হলো, এবার আমি মুক্ত। দরজায় আবার নিজে থেকেই খুলে গেল। করিডোর অন্ধকারে সায়ন, নাকি হয়তো তার ছায়া, ধীরে ধীরে হাঁটতে লাগলো। ঘরের ভেতরে আয়নায় এখন শুধু রুদ্র। চোখ বড় বড় করে সে হাত বাড়িয়ে কাঁচের উপাস থেকে ফিসফিস করছে, আমাকে বাঁচাও, আমি তো বাইরে আছি, আমি আসল। তো বন্ধুরা, 315 নম্বর ঘরের দরজাটা বন্ধ হলো, কিন্তু সত্যি কি বন্ধ হলো, নাকি